Hello, my friend. I am Eni Mohammed, a lecturer in English. Today, our topic is tense, which is called the heartbeat of a sentence. তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব টেন্স, যাকে বাক্যের প্রাণ বলা হয়। ইট ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হোয়াই ইট ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই আলোচনাটা থাকবে সম্পূর্ণ ট্র্যাডিশন ওয়েতে যে আমরা ইংলিশগুলো শিখি তার একদমই বিপরীতভাবে আমি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, কোনো স্টুডেন্ট যদি আজকে সত্যি আমার ভিডিওটা দেখে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, আমি 100% বলতে পারি তাদের অবশ্যই টেন্স সম্পর্কে প্রচলিত অর্থাৎ ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে আমরা টেন্স শিখি সেগুলোর থেকে অবশ্যই সে বের হয়ে একটা নতুন ধারণা পাবে। তো বন্ধুরা, আরেকটি কথা না বললেই কিন্তু নয়। আসলে আমরা টেন্স কি পারি? একটা প্রশ্ন। আমরা প্রাইমারি স্টেজ থেকে শুরু করে হাই স্কুল লেভেল, কলেজ লেভেল, ইভেন ইউনিভার্সিটি স্টেজ পর্যন্ত পড়ার পরও কিন্তু টেন্স সম্পর্কে আমাদের কিছুটা ঘাটতি থেকে যায়। তো আজকের লেকচার থাকবে ইন্ট্রোডাকশন টু টেন্স। কেন আমাদের ঘাটতি থাকে, কোন জিনিসগুলো আমাদের ল্যাক থাকে টেন্স শেখার জন্য, সেগুলো তুলে ধরার চেষ্টা করব একদমই ট্র্যাডিশনকে ব্রেক করে। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, এখন যাব আমাদের বোর্ডে। তো বোর্ডে যাওয়ার আগে আরেকটি কথা, এই টেন্স শব্দটা নিয়ে কিন্তু আমারও কনফিউশন ছিল। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও দেখছি পুরোপুরি সেন্টেন্সটাকেই টেন্সের সাথে রিলেটেড করে আমি একটা কনফিউশন পাখি ফেলতাম। তো এখন আমার মনে হয় কত ভুলই না করেছিলাম। তো আজকের লেকচারে আমার যে ভুলগুলো হতো, আমার বিশ্বাস অনেক স্টুডেন্ট অর্থাৎ তোমরা যারা আমার লেকচারগুলো শুনছো তোমাদেরও আমার মতন ভুল হতে পারে, সেইগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন আমরা যাই টেন্স। তো টেন্স আমরা জানি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে আগত, যার অর্থ সময়। প্রশ্ন জাগে কিসের সময়? প্রশ্ন জাগে আমাদের ভিতর, সঙ্গত একটা প্রশ্ন অ্যারাইজ হয় কিসের সময়? আসলে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়। তো প্রশ্ন যে ক্রিয়া সংগঠিত হওয়ার সময় যদি টেন্স হয় বা টেন্স বলে, তাহলে ক্রিয়ার কি সংগঠিত হয় সেটা আমরা কেমন করে চিনব? আসলে ক্রিয়া যে সংগঠিত হয় সেটা আমাদের চিনতে হবে ক্রিয়ার বিভিন্ন রূপ বা আকার দেখে। ফর এক্সাম্পল, আমি ছোট্ট 3টা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আসলে টেন্সটা কি। চলো আমরা এখন পড়ে যাই। নাম্বার 1, যেমন আই গো, আমি যাই। হি গোস, সে যায়। তারপরে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই শ্যাল গো, আমি যাব। তো বন্ধুরা, ফার্স্টে গো, আমরা আসলে গো ভার্বটাকে নিয়ে আজকে আমরা উদাহরণে যাচ্ছি। ছোট্ট উদাহরণ, আই গো, আমি যাই। এই যে গো ভার্বের যে রূপটা প্রেজেন্ট ফর্ম, এটা দেখে কিন্তু আমি বুঝতে পারি বা একজন যারা আমার শ্রোতা অথবা একটা সেন্টেন্স দেখে যে কোনো লার্নারও কিন্তু জানতে পারে আই গো। যখনই গো দেখে তখন মাথার ভিতর একটা ধারণা সময় তার ভিতর সেট হয় যে হ্যাঁ, এটা প্রেজেন্ট সময়। তারপরে ভার্বের সাথে যখন এস বাই এস যোগ হয় তখনও কিন্তু সে চিন্তা করে যে ভার্বের সাথে এস বাই এস আছে, অবশ্যই ভার্বের এই রূপটা দ্বারা প্রেজেন্ট সময়কে একটা নির্দেশ করছে, এটাও তার মাথার ভিতর একটা আসে। তার মানে সময়ের সাথে একটা চিন্তা সেট হয়, আর চিন্তাটা সেট করে কে? ভার্বের রূপ। বন্ধুরা, আরেকটি জায়গা আমরা যাব, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আসলে গিয়েছিলাম এই শব্দটা অর্থাৎ পাস্ট টেন্সে যখন আমরা চলে যাচ্ছি তখনও কিন্তু আমরা এই ভার্বের রূপটা, ওয়েন্ট ভার্বের এই রূপটা দেখি কিন্তু আমরা চিনছি। তারপরে যখন বলা হয় আই শ্যাল গো, আমি যাব, তখনও কিন্তু শ্যাল যখনই থাকে ফিউচার সম্পর্কে আমাদের একটা সুন্দর ধারণা চলে আসে যে হ্যাঁ, শ্যাল আছে, উইল আছে, এটা ফিউচার হবে। তাহলে আমরা এখন যদি বলি যে ভার্বের বিভিন্ন রূপের নামই টেন্স, তাহলে কিন্তু সংজ্ঞাটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখন প্রশ্ন জাগে আমাদের মনে যে সমস্ত ভার্বের বিভিন্ন রূপটাই কি টেন্স? আসলে বন্ধুরা, তা কিন্তু নয়। এই জায়গায় আমাদের মিস্টেক হয়, আমরা ভার্ব দেখলে পরেই বলে ফেলি এটা টেন্স। আসলে কিন্তু তা নয়। সমস্ত ভার্বই
টেন্স গঠন করতে পারে না। একমাত্র ফ্নাইট ভার্বকেই আমরা টেন্সে রূপান্তর করতে পারি। নন ফ্নাইট ভার্ব কোনো অবস্থাতেই টেন্স হবে না। তো বন্ধুরা, যারা হায়ার স্টাডি আমরা করতে চাই, অথবা আমরা যারা বলি যে উই আর দ্য ভেরি ব্রাইট স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু আমার কথা থাকবে, তোমরা যদি ফ্নাইট ভার্ব এবং নন ফ্নাইট ভার্ব না চেনো, তাহলে কিন্তু দশাটা হবে আমার মতনই। যেমন আমি স্টুডেন্ট অবস্থায় টেন্স শিখতাম না, সবার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ কল ফ্নাইট ভার্ব অ্যান্ড হোয়াট ইজ কল নন ফ্নাইট ভার্ব। বন্ধুরা, এখন তোমাদেরকে আমি নিয়ে যাব ফ্নাইট ভার্বের সংজ্ঞায়। ফ্নাইট ভার্ব কাকে বলে? যাকে বাংলা বলা হয় সমাপিকা ক্রিয়া। যে ভার্বের দ্বারা একটি বাক্যের অর্থ সম্পূর্ণরূপে সম্পাদিত হয়, একটু অবশিষ্ট থাকে না, কোনো রকম আংশিক প্রকাশ পায় না, তার নামই ফ্নাইট ভার্ব। আর ফ্নাইট ভার্ব আমরা কীভাবে চিনব? ফ্নাইট ভার্ব চিনব যে ভার্বের রূপ বা আকার তার, অর্থাৎ ওই সেন্টেন্সের তার, অর্থাৎ ওই ভার্বের যে সাবজেক্ট থাকে তার পরিবর্তনের সাথে সাথে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে রূপের পরিবর্তন হয়, তার নাম ফ্নাইট ভার্ব। আমরা শর্টকাটে বলতে পারি সাবজেক্টের পরে যে ভার্ব থাকে তার নামই ফ্নাইট ভার্ব, এবং ওই ফ্নাইট ভার্বটার নামই মূলত আমাদের টেন্স। বন্ধুরা, আমি সংজ্ঞা বোর্ডে লিখছি যেন তোমরা ভালো করে বুঝতে পারো। যার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা যার রূপের পরিবর্তন হয়, তার নামই ফ্নাইট ভার্ব। এর সাথে আরেকটু কথা যোগ করতে হবে, হুইচ ইজ রিলেটেড টু টাইম। টাইমটাও কিন্তু আমাদের এখানে উল্লেখ করতে হবে, আমি যদি ক্লিয়ারভাবে টেন্সটা জানতে চাই। নেক্সট, নন ফ্নাইট ভার্ব। আমাদের নন ফ্নাইট ভার্ব কিন্তু কোনো অবস্থাতে টেন্স গঠন করতে পারে না। কেন পারে না? নন ফ্নাইট ভার্ব নিজে সম্পূর্ণরূপে বাক্যের মধ্যে বসে বাক্যের অর্থটা ক্লিয়ার করতে পারে না, আংশিক। তবে ফ্নাইট ভার্বের অর্থকে ফুটায়ে তুলতে পারে, আরও রং দ্বারা রাঙিয়ে দিতে পারে। তো বন্ধুরা, হোয়াট ইজ কল নন ফ্নাইট ভার্ব? নন ফ্নাইট ভার্ব আমরা আগেই বলেছি বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না এবং যে ভার্বের সাবজেক্ট থাকে না তার নাম হবে নন ফ্নাইট ভার্ব। তো নন ফ্নাইট ভার্ব আমরা কীভাবে চিনব? তো বাংলাতে যদি ক্রিয়ার শেষে তে থাকে, ক্রিয়ার সাথে যদি তে থাকে, অথবা আ থাকে, অথবা একার থাকে, অর্থাৎ তে, আ, একার, প্রত্যয় তিনটা যদি থাকে, অর্থ যদি ক্লিয়ার না হয়, তাহলে তার নাম হবে নন ফ্নাইট ভার্ব। যেমন খাইতে খাইতে সে ক্লান্ত হয়ে পড়িল, অথবা ভাত খাইয়া আমি স্কুলে যাব, দেখে বা দেখিয়া আমি আনন্দ পাই। এই যে এক্সপ্রেশন দেখিয়া, খাইতে, এমনকি দ্বিরুক্তি শব্দ বাংলাতে, যেমন নাচতে নাচতে, বলতে বলতে, পড়তে পড়তে, দেখতে দেখতে, এই ভার্বগুলো কিন্তু টেন্স হয় না, কারণ এটা হচ্ছে নন ফ্নাইট ভার্ব। আমাদের কিন্তু আরেকটা প্রশ্ন এখন জাগছে যে কেন আমরা ফ্নাইট এবং নন ফ্নাইট ভার্ব পড়ব? আসলে টেন্স যদি সুন্দরভাবে রেকগনাইজ করতে চাই, একটা সেন্টেন্স থেকে যদি আমরা পিক আপ করতে চাই, বড় একটা সেন্টেন্স থেকে যদি আমরা টেন্সকে বের করতে চাই, অ্যাট ফার্স্ট আমাদের ফ্নাইট ভার্ব চিনতে হবে। ওই ফ্নাইট ভার্বটাই হবে টেন্স এবং নন ফ্নাইট ভার্ব টেন্স হবে না। তো নন ফ্নাইট ভার্ব আমরা কীভাবে চিনব? শুধু বাংলা দেখেই চিনব এমনটি নয়, আমাদের ইংলিশ বাক্য দেখেও নন ফ্নাইট ভার্ব চিনতে হবে। যেমন যদি কোনো ভার্বের সাথে আইনজি যোগ থাকে, একদম চোখ বুঝে বলবো এটা নন ফ্নাইট ভার্ব, টেন্স ভার্ব নয়, তবে এদের আগে যেন কোনো অবস্থাতেই কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, যাকে বাংলায় বলি সাহায্যকারী ভার্ব, থাকবে না। তারপর টু প্লাস ভার্বের বেস ফর্ম, যাকে আমরা ইনফিনিটিভ বলি, ইনফিনিটিভ কোনো অবস্থাতেই কোনো ক্রমেই টেন্স গঠন করতে পারে না। তবে ইনফিনিটিভ আগে যদি মডাল হেল্পিং ভার্ব আসে, তখন আবার টেন্স হয়ে যাবে। নেক্সটে আমরা যাব, কোনো সেন্টেন্সে যদি হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল থাকে, সেটাও কোনো অবস্থাতেই টেন্স গঠন করতে পারবে না, তারা হচ্ছে নন ফ্নাইট ভার্ব। বন্ধুরা, এই হলো আমাদের নন ফ্নাইট ভার্ব সম্পর্কে একটু ধারণা। চলো আমরা এখন যাই আমাদের উদাহরণে, কারণ তোমরা যদি উদাহরণ না দেখো তাহলে কিন্তু টেন্স সুন্দরভাবে আইডেন্টিফাই করতে তোমরা পারবে না। এখন যাব আমরা তিনটে উদাহরণে। ফার্স্ট ওয়ান, প্রতিদিন আমি একটি পাখি আকাশে উঠতে দেখি। তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ ক্লিয়ার। এই বাক্যে দুইটি ভার্ব আছে। দুইটা ভার্ব কি?
একটা উঠতে আর একটা দেখি। যদি বলা হয় প্রতিদিন আমি একটি পাখি উঠতে, অবশ্যই অর্থটা ক্লিয়ার নয়। আর যদি বলা হয় প্রতিদিন আমি একটি পাখি দেখি, কত সুন্দর এক্সপ্রেশন, নাইস এক্সপ্রেশন, ক্লিয়ার মিনিং, এটা টেন্স। আর যদি বলা হয় প্রতিদিন আমি একটি পাখি উঠতে, অসমাপ্ত, তবে পরিপূর্ণ সেন্টেন্সটা কিন্তু আবার ক্লিয়ার। আগেই বলেছি নন ফ্রাইড ভার্ব অর্থ প্রকাশ করতে পারে না বটেই, কিন্তু ফ্রাইড ভার্বকে আরও ফুটায়ে তোলে। তাহলে এখানে এটা অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা, আর এই পাশেরটা সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আমরা যদি চাই দ্বিতীয় সেন্টেন্সে, গতকাল আমি একটি পাখি উঠতে দেখেছিলাম, অর্থটা ক্লিয়ার। এবার কেউ দুইটি ভার্ব আছে, একটা উঠতে আর একটা দেখেছিলাম। যদি বলা হয় আগেকার সেন্টেন্সের মতোই, গতকাল আমি একটি পাখি উঠতে, ইনকমপ্লিট, অর্থাৎ এটা বাংলাতে বলা হয় অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আর যদি বলি গতকাল আমি একটি পাখি দেখেছিলাম, অর্থ ক্লিয়ার, এটা হবে সমাপিকা ক্রিয়া। বন্ধুরা, লাস্টে উদাহরণে আমি দেব, আগামীকাল আমি একটি পাখি উঠতে দেখব। যদি বলা হয় আগেকার প্রিভিয়াসের মতনই, যদি বলা হয় আমি একটি পাখি উঠতে, অর্থ ক্লিয়ার নয়। যদি আমরা বলি আগামীকাল আমি একটি পাখি দেখব, ক্লিয়ার। অর্থাৎ ফার্স্টেরটা অসমাপিকা আর পরেরটা সমাপিকা, আমরা শর্টকাটে লেখার চেষ্টা করছি। বন্ধুরা, আসলে বাংলার সাথে তো আমাদের অবশ্যই ইংলিশ বাক্য দেখতে হবে। তো বাংলাতে দেখলাম লাস্টের যে ভার্বটা আমি লিখেছি, এগুলোই আসলে টেন্স বা টেন্স ভার্ব। যেমন দেখি, দেখিলাম, দেখব, এরা হচ্ছে টেন্স, যাকে বাংলাতে আমরা বলি সময়, সময় আর সময়। তো এই বাংলার দেখি এই কথাটা যখন আমি প্রকাশ করি, আমার মাথার ভিতর কিন্তু একটা চিন্তা হয়, দেখি বর্তমান সিচুয়েশন, বর্তমান অ্যাকশন, বর্তমান ইভেন্ট, প্রেজেন্ট স্টেট, অর্থাৎ এইটাই আমাদের বর্তমান সময়। নেক্সট, যদি বলা হয় দেখেছিলাম, ইট ইন্ডিকেটস previous time, that means the time in the past. Here past tense বা ফার্স্টে সময়, বর্তমান সময়, সরি। নেক্সট, দেখেছিলাম ইন্ডিকেট প্রিভিয়াস টাইম, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল পাস্ট টাইম বা গত সময়। ভালো বাংলায় বলতে পারি অতীত সময়। এই অতীত সময় নির্দেশ করছে কিন্তু এই যে দেখেছিলাম এই ভার্বটি দ্বারাই। নেক্সট, আগামীকাল আমি একটি পাখি উঠতে দেখব। এই দেখব কথাটা দ্বারা আমাদেরকে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়? আগামীকাল আমি ঘুম থেকে উঠব, তারপর হয়তো আকাশের দিকে তাকাবো অথবা গাছের দিকে তাকাই একটি পাখি দেখব, আমাদেরকে ফিউচারে পুশ করে ব্যাকে নিয়ে যায়। এইটার নামই মূলত আমাদের ভবিষ্যৎ, বাংলাতে বলি ভবিষ্যৎ সময়, আর সময়েরই আরেকটি নাম টেন্স। বন্ধুরা, এখন যাব আমাদের একদম কি পয়েন্টে, যেটা জন্যই মূলত আজকের আয়োজন। এখন যাব আমরা ইংলিশ বাক্যে। আই সি এ বার্ড ফ্লাইং এভরি ডে অর ডেলি। Yeah, I see a bird flying every day. প্রতিদিন আমি একটি পাখি দেখি আকাশে উঠতে, বাংলা আগেই বলা হয়েছে। এখানেও দুইটি ভার্ব আমরা পাবো, একটা সি
সি ভার্ব, আরেকটি ফ্লাইং ভার্ব। বন্ধুরা যদি সি ভার্বে আসি তাহলে আমরা দেখব এই ভার্বের রূপ দ্বারাই কিন্তু যে সিচুয়েশন আমাদেরকে দেখানো হয়েছে সেটা প্রেজেন্ট, অর্থাৎ এটা প্রেজেন্ট টাইম। এই সি বাদে আমি যদি বলি, সিটা আমি বাদ দিলাম, আই এ বার্ড ফ্লাইং এভরিডে, প্রতিদিন আমি একটি পাখি উঠতে, অর্থ ক্লিয়ার হয় না। আচ্ছা নেক্সট যদি বলা হয় আই সি এ বার্ড, অর্থটা সুন্দরভাবে ক্লিয়ার। আমরা পরবর্তী উদাহরণে দেখব আই স এ বার্ড ফ্লাইং ইস্টারডে, গতকাল আমি একটি পাখি উঠতে দেখেছিলাম। বন্ধুরা ভার্বের চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল সি, পরে হয়েছে ছ। এই ছ দ্বারা নির্দেশ করছে পাস্টের কোনো সময়কে, যার ফলে এর নাম পাস্ট টাইম। নেক্সট আই উইল সি দ্বারা নির্দেশ করবে অতীতের যে ঘটনাটা ঘটবে, যার ফলে এর নাম ফিউচার, ফিউচার আর টাইম। বন্ধুরা এখন আমরা কেন টেন্সকে বলা হয় বাক্যের প্রাণ সেটা সম্পর্কে আলোচনা করব। তো এই বাক্যে দেখলাম এভরিডে থাকার জন্য হয়েছে সি। আমরা যদি এখানে পার্সন পরিবর্তন করতাম, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার লিখতাম তাহলে কিন্তু হয়ে যেত সি। ভার্বের পরিবর্তন আসছে কিসের মাধ্যমে? এই সেন্টেন্সে ফার্স্ট পার্সনের জায়গায় যদি আমি সেকেন্ড পার্সন সেট করি, ভার্বের সাথে এস বাই এস পরিবর্তন হয়, পার্সনের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন আসছে, যার ফলে এটার নাম ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই সেইটাই এই সেন্টেন্সে টেন্স, প্রেজেন্ট টেন্স। নেক্সট স, কেন স হলো? এই সটা পরিবর্তন হয়েছে টাইমের পরিবর্তনের সাথে সাথে। আমি বর্তমান টাইমকে নিয়ে আসছি এস্টারডে, এভরিডেকে আমরা টেনে আনছি স্টারডে। যখন আমি স্টারডে আসছি তখন আমাদের ভার্বের সি ভার্ব সাথে সাথে তার রূপটা চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে ছতে নিয়ে আসছে। ছতে নিয়ে আসার ফলেই আমরা আমাদের মনের ভিতর একটা ধারণা পেয়েছি এটা অতীতের কাল, অর্থাৎ ছটাই মূলত আমাদের পাস্ট টেন্স বা পাস্ট টাইম। তারপরে আমার টাইমের পরিবর্তন করেছি আমি টুমোরো, তখন ভার্বের আগে একটা হেল্পিং ভার্ব চলে আসছে। যখনই হেল্পিং ভার্ব চলে আসছে শ্যাল বা উইল, তখনই কিন্তু আমরা ধরেই নিয়েছি এটা ফিউচার টেন্স। তো বন্ধুরা আমরা জানি প্রত্যেকটি সেন্টেন্স এখানে কিন্তু যে তিনটা সেন্টেন্স উদাহরণ হিসাবে এখানে সেট করা হয়েছে, প্রত্যেকটি উদাহরণের কিন্তু এখানে দুইটি করে ভার্ব ছিল, একটা সি ভার্ব, একটা ফ্লাইং ভার্ব। তো এই ফ্লাইং ভার্ব আমরা দেখছি তিনটা সেন্টেন্সে পার্সনের পরিবর্তন হয়েছে বটেই, কিন্তু ফ্লাইং ভার্বের কোনো পরিবর্তন আসেনি। দ্বিতীয় সেন্টেন্সে দেখলাম আমি টাইমের পরিবর্তন করেছি, কিন্তু ফ্লাইংয়ে আছে। আবার লাস্ট ওয়ানে দেখলাম টুমোরো, টাইমের পরিবর্তনের সাথেও এখানে কোনো পরিবর্তন আসেনি। এমনকি এখানে যদি আমি পার্সনের পরিবর্তনও করতাম তাও কোনো পরিবর্তন আসেনি। আর পরিবর্তন আসেনি বলে এটার নাম নন ফাইনাইট। আর নন ফাইনাইটের অর্থ যেটা সীমাবদ্ধ নয়। কিসের মধ্যে সীমাবদ্ধ নয়? সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ নয়। টাইমের সাথে যে আপ ডাউন করতে পারে না, যেমন ছিল তেমনই থাকে, সেই ভার্বটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এর সাথে সাবজেক্ট কোনো রিলেটেড থাকে না, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব টেন্স নয়। বন্ধুরা কেন কেন টেন্স ইজ কল্ড দ্য সোল অফ সেন্টেন্স, অর টেন্স ইজ কল্ড দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স, অর কেন টেন্সকে বলা হয় একটা বাক্যের মাদার ওয়ার্ড, অথবা কেন বলা হয় এটা গ্র্যান্ড ফাদার ওয়ার্ড, সেই সম্পর্কে আমি এই বাক্যের মাধ্যমে চেনাবো। বন্ধুরা ইচ্ছা করলে পরেই আমি নন ফাইনাইট ভার্ব বাক্য থেকে উঠে দিতে পারি, যেমন আই সি এ বার্ড এভরিডে, আমি প্রত্যেক দিন একটা পাখি দেখি, সবগুলো নন ফাইনাইট ভার্বই এখান থেকে যদি উঠে দেই। আই সি এ বার্ড এভরিডে, আই স এ বার্ড ইস্টারডে, আই উইল সি এ বার্ড টুমোরো, অর্থটা ক্লিয়ার। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব বাক্য থেকে রিমুভ করলাম, বাক্যের অর্থের কোনো ঘাটতি হলো না, বা বাক্যের অর্থের কিছুটা পরিবর্তন হলেও সম্পূর্ণ অর্থই
প্রকাশ পেয়েছে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব বাক্য থেকে রিমুভ করব, টেন্স থাকবেই। নেক্সট আমরা যদি টাইমও বাদ দিয়ে দিই, টাইম ইজ নাও আউট, তবু কিন্তু এই সি দ্বারা বর্তমান টাইমকেই ইন্ডিকেট করেছে, অর্থাৎ এই রূপটা দেখেই কিন্তু আমরা বলতে পারছি এটা প্রেজেন্ট টাইম, যার নাম প্রেজেন্ট টেন্স। আগেই বলেছি টেন্সের অপর নাম টাইম। তারপরে ছ যখনই দেখব তখনই কিন্তু আমার মাথার ভিতর একটি ধারণা আসবে অতীতের কোনো ঘটনা, যেমন ছয় বাট আমি একটি পাখি দেখেছিলাম, তার মানে তার রেশ আর নেই, গতকালকে বা তার আগেও হয়তো শেষ হয়ে গেছে। আমি একটি পাখি দেখব, আই শ্যাল যখন হবে তখন কিন্তু আর সেন্টেন্সটা দেখার দরকার নেই, উইল বা শ্যাল দেখার ফলেই আমাদের ফিউচার ধারণাটা মাথার ভিতর আসবে। বন্ধুরা, তাহলে আজকের উদাহরণে আমরা কী দেখলাম যে আসলে ফাইনাইট ভার্ব যদি আমি না চিনি তাহলে টেন্স জানি না। টেন্স ইজ কল ফাইনাইট ভার্ব, দ্য ভ্যারিয়াস ফর্ম অফ ফাইনাইট ভার্ব ইজ কল টেন্স। টেন্সের সংজ্ঞাটা আমাদের অবশ্যই ফাইনাইট ভার্বের সাথে রিলেটেড হতে হবে। এখন দেখি আমি অবজেক্টও রিমুভ করলাম তিনটা সেন্টেন্স থেকেই। আই সি, আমরা আগেকার সম্পূর্ণ সেন্টেন্সটা বোর্ড থেকে আমি এখন মুছে দিলাম। বন্ধুরা, তোমরা যারা শিক্ষার্থী আছো দেখো, আমি সেন্টেন্সগুলো অনেক বড় ছিল, রিডিউস করে ছোট্ট ফরম্যাটে নিয়ে আসছি। হি সিজ অথবা আই সি, আই স, আই উইল সি। ছোট্ট করার ফলেও কিন্তু অর্থটা ক্লিয়ার আছে। ফাইনাইট ভার্ব যখনই থাকবে তার সাবজেক্টের সাথে তখন সে টেন্স হয়ে যাবে। তো টেন্সের সংজ্ঞাটা কি আমরা এখন পারবো? ইনশাল্লাহ পারবো। সাবজেক্টের পরে যে ভার্ব থাকে সেটা যদি টাইমের সাথে রিলেটেড হয়ে যায়, এক্সপ্রেশন করে টাইমকে বিভিন্ন রূপ দ্বারা, যেখানে আমরা প্রেজেন্ট রূপ দেখাইছি, পাস্ট রূপ দেখাইছি, ফিউচার রূপ দেখাইছি, সেটাই মূলত আমাদের টেন্স। লাস্টে আরেকটি কথা আমাকে বলতেই হবে, অল্প একটু কথা বলি। সেটা হচ্ছে একটা বাক্যকে যদি আমরা গঠন করতে চাই অবশ্যই সাবজেক্ট লাগবে, তারপরে অবশ্যই ফাইনাইট ভার্ব বা টেন্স লাগবেই। একটা বাক্য গঠনের জন্য যেমন দরকার, একটা বাক্য থেকে যদি পরিবর্তন করে অন্য বাক্যে আমি রূপান্তর করি বা করতে চাই তবু দরকার হবে আমাদের টেন্সের, আর অর্থাৎ ফাইনাইট ভার্বের। আমরা যদি একটা বাক্যকে পরিবর্ধনা করতে চাই তাও দরকার হবে আমাদের টেন্সের। এই জন্যই টেন্সকে বলা হয় দিস হোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য হার্টবিট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স নেই, ইংলিশ বাক্যর কোনো গঠন নেই। তুমি ইংলিশ শিখতে চাও, তোমার ফার্স্ট কন্ডিশন ইজ ইউ মাস্ট ক্যাপচার the form of finite verb, and that form of finite verb is called Mr. Tense. এই হলো ট্র্যাডিশনাল থেকে বের হয়ে আসা টেন্স। তো টেন্স কয় প্রকার আমরা যদি এখানে দেখি, ফার্স্টে প্রেজেন্ট টেন্স, তারপরে দেখলাম পাস্ট টাইম বা পাস্ট টেন্স, তারপরে দেখলাম ফিউচার টাইম বা ফিউচার টেন্স। তাহলে বন্ধুরা, টেন্স কয় প্রকার? টেন্স তিন প্রকার। এই তিন প্রকার টেন্সকে আরও কোনো ঘটনা, অ্যানি ইভেন্ট, অ্যাকশন, স্টেট আর কন্ডিশনকে আরও সুন্দরভাবে তুলে ধরার জন্য, আরও ক্লিয়ারভাবে স্টুডেন্টের বা কোনো শিক্ষার্থীর কাছে যদি আমরা তুলে ধরতে চাই, আবার এদেরকে টেন্সকে আমরা আবার চার ভাগে ভাগ করি। এই প্রত্যেকটি টেন্সই সিম্পল, যাকে আমরা ইনডিফিনিট বলি, কন্টিনিউয়াস, যাকে আমরা প্রোগ্রেসিভ বলি, পারফেক্ট টেন্স আসলে একটি নাম, লাস্ট ওয়ান পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনেক বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী পর্যায়ে করব। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক
আমরা দেব। যদি খারাপও লাগে তাও শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে ট্র্যাডিশনাল থেকে বের হয়ে আমাদের টেন্সটা শিখতে হবে। এই ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখি। আল্লাহ হাফেজ।